ওয়েলকাম টু বিটিউস একাডেমি। আমরা এর আগের ক্লাসে থার্মাল এক্সপেনশনের নিউমেরিক্যালস দিয়ে ওই টপিকটা শেষ করেছিলাম। আমরা আজকের যে টপিকটা করব সেটা হলো হিট ট্রান্সফার। ঠিক আছে, এটা ক্লাস 11 এর ওয়ান অফ দা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে বেশ কিছু নিউমেরিক্যালসও আসে, সব জায়গায় আসে এবং বেশ কিছু থিওরিও আসে। তাহলে ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার কাকে বলে? হিট ট্রান্সফার হচ্ছে যখন আমাদের দুটো অবজেক্টের মধ্যে দেয়ার ইজ আ এ এন্ড দেয়ার ইজ আ বি, এদের মধ্যে কোনো একটা টেম্পারেচার ডিফারেন্স থাকে। টেম্পারেচার ডিফারেন্স, এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকলে কি হয়, হিট এ টু বি তে ফ্লো করতে পারে। হিট ফ্লো ইন এ টু বি, this heat flow is called the heat transfer. ওকে, এবার আমরা যে এ টু বি যে দুটো রয়েছে, এরা দুজন দুজনের সাথে অ্যাটাচও থাকতে পারে, দূরেও থাকতে পারে, অনেক প্রসেস হতে পারে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে হিট যে একটা অবজেক্ট থেকে অন্য অবজেক্টের মধ্যে যাচ্ছে, দিস ইজ কল্ড দা হিট ট্রান্সফার। ওকে, এবার আমাদের এই হিট ট্রান্সফারে জেনারেলি প্রসেস গুলো কি কি? প্রসেস অফ হিট ট্রান্সফার। হিট ট্রান্সফারের প্রসেস গুলো কি? হিট ট্রান্সফার জেনারেলি তিনটে প্রসেস থাকে। ফার্স্ট প্রসেস ইজ কল্ড কন্ডাকশন। ওকে, সেকেন্ড প্রসেস ইজ কল্ড কনভেকশন and the third process is called radiation. Okay, তাহলে ফার্স্টে আমরা এই যে কন্ডাকশন বললাম, কন্ডাকশনটা কি সেটা দেখতে হবে। কন্ডাকশনটা হলো, in this case heat is transferred from one place to another, but the particles does not change their position. ওকে, তাহলে এখানে কি হলো, আমরা ধরে নিলাম এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, ঠিক আছে, এখানে আমরা ধরে নিলাম লেট দেয়ার ইজ আ মেটালিক রড। ঠিক আছে, এটা একটা কি মেটালিক রড, আমাদের এইখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে হিট যাবে, বাট এ আর বি পয়েন্টের মধ্যে যে পার্টিকেলস গুলো রয়েছে, দে ডাজন্ট চেঞ্জ দেয়ার পজিশন। ওকে, দিস প্রসেস ইজ কল্ড কন্ডাকশন। এবার এটা একটু ডিটেইলসে জানা যাক। তাহলে এই যে কন্ডাকশন, এটাই কি হয়? there is a there is a, আচ্ছা, এই কন্ডাকশন যেটা বেশি দেখা যায় সলিডের জন্য, ঠিক আছে, কন্ডাকশন সলিডের জন্যই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট, আমি এখানে টেম্পারেচার ধরে নিলাম T1, এটা টেম্পারেচার ধরে নিলাম T2, where T1 is greater than T2। আচ্ছা, এবার প্রথম আমরা যেটা বলি যে হিট, ইট ইজ আ কি এনার্জি, তাই তো? এবার আমাদের হিট ট্রান্সফার মানে কি, জেনারেলি আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এনার্জি ট্রান্সফার। এবার T1 এখানে কি হলো, এই টেম্পারেচারটা বেশি, দ্যাট ইজ at near a point the particles has greater energy। যেদিকে টেম্পারেচার বেশি সেখানকার পার্টিকেলস গুলোর কি হয়, এনার্জি বেশি থাকে। এবার আমাদের কি হবে, ইন দ্য মেটাল there are many
ফ্রি ইলেকট্রন। এই মেটালের মধ্যে কি হয়, অনেক ফ্রি ইলেকট্রন থাকে। এবার এই ফ্রি ইলেকট্রন গুলো কি করে, ইট ক্যান মুভ, এরা মুভ করতে পারে। এবার কি হলো, আমরা ধরে নিলাম এখানে বেশ কিছু ইলেকট্রন রয়েছে, যেহেতু এদের এনার্জি বেশি থাকে তখন তারা কি করবে, দে আর ভাইব্রেটেড নিয়ার এ পয়েন্ট, এনার্জি আর near a point electron has higher energy and it vibrate। এখানে কি হয়, যেহেতু এর মধ্যে হায়ার এনার্জি আছে তখন এই ইলেকট্রন গুলো কি হয়, ভাইব্রেট করতে থাকে। এবার যখন এই ইলেকট্রন গুলো ভাইব্রেট করতে থাকে, দেন দে কোলাইড with the nearest electron। তাহলে ভাইব্রেট করার সময় কি করলো, এই যে নিয়ারেস্ট ইলেকট্রন এর সাথে কলিশন ঘটলো, ঠিক আছে। এবার যেই কলিশন ঘটলো, দেন through this collision there are some energy transfer, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, আমাদের এখান থেকে যখন কলিশন হলো তখন এখান থেকে এই ডিরেকশনে কি হয়ে গেল, কিছুটা এনার্জি ট্রান্সফার হলো। এবার কি হলো, এই যে সেম প্রসেসটাই চলতে থাকে। এবার এইখানে যে ইলেকট্রন গুলো আছে এরা এখন কি হলো, এনার্জি পেয়ে, আমরা এইগুলোকে ধরে নিই, লেটস সে, আচ্ছা এটাকে আমি কোন একটা পি পয়েন্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে the electrons at point P, okay, or এই P electron at point P, or আমরা বলতে পারি PQ লাইনে, ইলেকট্রন at PQ, এই যে PQ লাইনে যে ইলেকট্রন গুলো আছে, they got some energy, okay, and they vibrated। যে এনার্জি পাবে কি হবে, তারা ভাইব্রেট করতে থাকবে। যখনই ভাইব্রেট করতে থাকবে তখনই কি হবে, they collide with the neighbor electron। তাহলে এরা ভাইব্রেট করে আবার কি হবে, নেবার ইলেকট্রন গুলোর সাথে কোলাইড করবে। যেই নেবার ইলেকট্রন গুলোর সাথে কোলাইড করবে, দেন এনার্জি ট্রান্সফার টু, লেটস সে ml ইলেকট্রন। এইভাবে কি হবে, তাহলে প্রথমে এখানে এনার্জি গুলোর বেশি, this process goes on। তাহলে কি হলো, এখানে ইলেকট্রন গুলোর বেশি এনার্জি ছিল, ভাইব্রেট করলো, পরের ইলেকট্রন গুলোকে কোলাইড করলো, কিছুটা এনার্জি ট্রান্সফার হলো। এবার এই ইলেকট্রন গুলো কি হলো, এই ইলেকট্রন গুলো, আমি এই যে সেকেন্ড রোটা এঁকেছি, সেকেন্ড রোর ইলেকট্রন গুলো কি হলো, এরা কিছুটা এনার্জি পেয়ে গেল, এনার্জি পেয়ে এরা আবার ভাইব্রেট করতে শুরু করলো, এরা গিয়ে আবার তার নেবার ইলেকট্রন গুলোকে কোলাইড করলো। যেই কোলাইড করলো তখন কি হলো, এখান থেকে কিছুটা এনার্জি তার পাশের ইলেকট্রন গুলোর মধ্যে চলে যাবে, ঠিক আছে। যেই পাশের ইলেকট্রন গুলোর মধ্যে চলে গেল, এরাও আবার সেম ভাবে ভাইব্রেট করবে, এদের থেকে পাশের ইলেকট্রন গুলো এনার্জি পাবে, তাদের থেকে তাদের পাশের ইলেকট্রন গুলো এনার্জি পাবে। এইভাবে কি হবে, এনার্জিস আর in this process goes on, and energy transfer
এ টু বি, এনার্জি গুলো কি হবে এ থেকে বি তে ট্রান্সফার করে যাবে, and by this process heat are transfer to A to B. তাহলে এনার্জি এইভাবে ট্রান্সফার করলে এনার্জিটা কোন ফর্মে ট্রান্সফার করলো, দ্যাট ইন দ্য হিট, ইন দ্য ফর্ম অফ হিট। দিস ইজ দ্য ফুল সিনারিও অফ দ্য কন্ডাকশন। ওকে ওকে, তাহলে এটা হলো আমাদের কন্ডাকশন। নেক্সট দিন আমরা কি করব, কনভেকশন নিয়ে আলোচনা করব। আমরা যেটা করব সেটা হচ্ছে কনভেকশন। তাহলে প্রথম হচ্ছে কনভেকশন। কনভেকশনে কি হয়, the particle moved to higher temperature to lower temperature and transfer heat. ওকে, তাহলে আগেরটা কি হয়েছিল, আগে যে আমরা কন্ডাকশন দেখেছিলাম সেখানে আমাদের কোনো পার্টিকেল মুভ করেনি, কিন্তু এখানে কি হবে, এখানে পার্টিকেল গুলো নিজেরা মুভ করবে হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচারে, এন্ড এই মুভ করার সময় কি করবে, তারা হিটটাকে ট্রান্সফার করবে। জেনারেলি দিস প্রসেস, এই প্রসেসটা আমরা জেনারেলি দেখতে পারি ফর লিকুইড অ্যান্ড গ্যাস। এই লিকুইড আর গ্যাসের জন্য আমরা এই যে প্রসেসটা দেখতে পাই। তাহলে এখানে কি হলো, জাস্ট আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে, ধরো এখানে আমরা জাস্ট একটা কোন একটা দেয়ার ইজ এ কন্টেনার, এখানে আমরা কি করলাম, এই কন্টেনারের এখানে আমরা জাস্ট আগুন দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, ফার্স্টে কি হবে, এই যে আমরা এখানে যে ফায়ারটা দিলাম এর জন্য এই নিচে থাকা বা এই নিচের অংশে থাকা যে ওয়াটারটা, সেই ওয়াটারটা কি হবে, হিট হবে। ওকে, এই ওয়াটারটা যেই হিট হবে দেন ইট গেইন এনার্জি। তাহলে কি করলো, এনার্জি গেইন করলো। ওকে, আফটার গেইনিং এনার্জি কি হবে, এইখানে যে ওয়াটার গুলো দে মুভ আপওয়ার্ড, তারা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে যাবে। এবার যখনই এরা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করলো দেন দেয়ার ইজ আ ভ্যাকেন্ট রিজিয়ন, এখানে কোনো ভ্যাকেন্ট রিজিয়ন দেখতে পাওয়া যাবে। তখন কি হবে, যে কোল্ড ওয়াটার গুলো দেয়ার মুভ টু দিস পজিশন। তাহলে হিট হলো, হিট হয়ে কি করলো, এনার্জি গেইন করলো। এনার্জি গেইন করার পরে কি হবে, এরা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। আপওয়ার্ড ডিরেকশনে মুভ করার পর কি হবে, এখানে আমাদের একটা ভ্যাকেন্ট রিজিয়ন তৈরি হবে। এই ভ্যাকেন্ট রিজিয়নে কি হবে, আমাদের যে কোল্ড ওয়াটার গুলো আছে সেগুলো চলে আসবে। দিস প্রসেস ইজ কল্ড দ্য কনভেকশন। তাহলে এই কনভেকশনে কি হলো, এখানের পার্টিকেল গুলো যেগুলো গরম ছিল বা হিটেড ছিল তারা উপরে উঠে গেল, নিচের পার্টিকেল গুলো আবার এই কোল্ড পার্টিকেল গুলো এখানে এলো, তারা আবার একই প্রসেসে হিটেড হয়ে উপরে উঠবে, আবার কোল্ড পার্টিকেল গুলো নিচে আসবে, এইভাবে পুরো প্রসেসটা রোটেট করবে। দিস প্রসেস ইজ কল্ড দ্য কনভেকশন। This convection is generally shown by the liquid and the gases. Okay. Okay. The next process is radiation. Radiation টা কি? In this process, the heat is transferred in the form of electromagnetic wave. One of the most important process and interesting process is also এটা কি electromagnetic wave হিসেবে হিটটা ট্রান্সফার, ঠিক আছে। In this process there is no medium is required. ওকে, তাহলে এখানে কি হয়, কোনো মিডিয়াম রিকোয়ার্ড হয়, ঠিক আছে। আচ্ছা, এবার যেমন আমরা কি বলতে পারি, যে আমাদের যে সান থেকে যে
সান টু আর্থ, ঠিক আছে। এখানে কি হয়, দেয়ার ইজ নো মিডিয়াম, তাহলে এখানে আমাদের যে হিটটা ট্রান্সফার হচ্ছে, দিস হিট ইজ ট্রান্সফার বাই দ্য প্রসেস অফ রেডিয়েশন। ওকে, তাহলে রেডিয়েশন প্রসেস দিয়ে আমাদের এই হিটটা ট্রান্সফার হচ্ছে। চলো নেক্সট, the next topic is coefficient of thermal conductivity. ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম একটা জাস্ট জিনিস দেখা যায়, লেট দেয়ার ইজ আ পজ। আমরা ধরে নিলাম এই এ সারফেস থেকে বি সারফেস অব্দি আমার কি হবে, হিট ট্রান্সফার করবে। আর আমরা ধরে নিলাম let the area of surface A and surface B is A. ওকে, আচ্ছা এটা আমরা সারফেস সি ধরে নিই, হ্যাঁ দুবার এ ইউজ হচ্ছে জাস্ট তার জন্য, ঠিক আছে। সি থেকে বি সারফেসে হিট ট্রান্সফার করবে। আমরা ধরে নিলাম এই দুটো সারফেসের মধ্যে ডিসটেন্স হলো ডি, দ্য ডিসটেন্স between surface C to B is D, এদের মধ্যে ডিসটেন্স কত হলো D। let surface C at temperature θ1 and the surface B at temperature θ2। আমরা যখন বললাম সি থেকে বি এর মধ্যে আমাদের কি হবে, আমাদের হিট ট্রান্সফার করবে, দ্যাট ইজ θ1 ইজ গ্রেটার দেন θ2, ঠিক আছে। θ1 কি হলো, θ2 থেকে বড়। আচ্ছা, তাহলে এখানে যে আমাদের হিট ট্রান্সফার হবে, আমরা ধরে নিই লেট the amount of heat Q is transferred in time t বা at time t টাইমে আমাদের Q হিট ট্রান্সফার হবে। ওকে, আচ্ছা, তাহলে প্রথম কি হবে, প্রথম হচ্ছে this Q is proportional to T, টাইম যত বাড়বে হিট তত বেশি ট্রান্সফার হবে। হ্যাঁ, কন্ডিশন হচ্ছে এই θ1 θ2 যদি সমান না হয়ে যায়। সেকেন্ড হচ্ছে Q is proportional to θ1 minus θ2, যত টেম্পারেচার ডিফারেন্স থাকবে হিট তত বেশি কন্ডাক্ট করবে। ওকে, নাম্বার 3 হচ্ছে Q is proportional to 1 by area, 1 by area এর সাথে কি হবে না, Q is proportional to 1 by area নয়, Q is proportional to area, এরিয়া যত বেশি হবে তত হিট ট্রান্সফার। ওকে, and last is Q is proportional to 1 by D, ডিসটেন্স যত বেশি হবে হিট তত কম ট্রান্সফার করবে, ডিসটেন্স যত কম থাকবে হিট তত তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারবে। তাহলে আমরা এই সবকটা ইকুয়েশনকে একসাথে কি লিখতে পারি, একসাথে লিখতে পারি Q is proportional to T θ1 minus θ2 A by D। ওকে, তাহলে আমাদের কি হলো, এটা হলো আমাদের একটা প্রপোর্শনাল রিলেশন, কিন্তু আমাদের প্রপোর্শনাল রিলেশন নিয়ে কোনো কাজ হবে না, আমাদের ইকুয়েশনে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, Q is equal to sum K A θ1 minus θ2 T by D। Okay, this K is called proportionality constant. Okay, and this K is called coefficient of thermal conductivity, coefficient of thermal conductivity, this is called, okay,
চলো তাহলে আজকের আমাদের এই ক্লাসটা এই অবধি থাক। আচ্ছা না, আরেকটু আমরা ক্লাসটা করে দিই, ক্লাসটা কমপ্লিট হলো না। সেটা হচ্ছে আমাদের যেটা বের করতে হবে ডেফিনেশন অফ কে। কে ডেফিনেশন কি হবে? যখন কিউ এর ভ্যালু 1, এর ভ্যালু 1, θ1 minus θ2 is also 1 and d is equal to 1। আমাদের যদি সবকটার ভ্যালু 1 হয় দেন q is equal to 1, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি হবে, q is equal to k into 1 into 1 by 1, that is q is equal to k। তাহলে আমরা এটাকে ডিফাইন করব কিভাবে? ডিফাইন করব হচ্ছে the when the temperature difference between two surfaces is 1, when the area of the cross sectional area is unity and the distance between them is also unity, then the amount of heat transfer, এখানে t এর ভ্যালু 1 হতো, amount of heat transfer in 1 second is called the coefficient of thermal conductivity। ওকে, চলো এরপর যেটা হলো সেটা আমাদের বের করতে হবে ইউনিট অফ কে। ইউনিট অফ কে আমরা কি পেয়েছি, q is equal to k a θ1 minus θ2 t by t। তাহলে এখান থেকে আমি k equal to কি পাবো, q d by a θ1 minus θ2 by t। তাহলে প্রথম হচ্ছে, তাহলে ইউনিট অফ কে ইকুয়াল টু কি হবে, ইউনিট অফ কিউ, হোয়াট ইজ দ্য ইউনিট অফ কিউ is joule, what is the unit of d, meter, what is the unit of a square is meter square, θ1 minus θ2, this is the unit of temperature। okay, আমরা তাহলে ধরি ডিগ্রি সেলসিয়াস and the unit of a is second। তাহলে এটা আমার কি আসছে, যে মিটার টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ইউনিট অফ কে ইন এসআই সিস্টেম। ঠিক আছে, আমরা করব যে নাম্বার 1, equivalent conductivity when two slabs are connected in series। ওকে, তাহলে দুটো স্ল্যাব যদি আমরা সিরিজে কানেক্ট করে থাকি তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি কি হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে এইখানে টেম্পারেচার হলো θ1, এখানে টেম্পারেচার হলো θ2, আর এই মাঝখানে টেম্পারেচার হলো θ। ঠিক আছে, তাহলে প্রথমে এখান থেকে কি হচ্ছে, যেখানে θ1 is obviously greater than θ2, তার জন্য θ1 to θ2 দিকে আমাদের হিট যাবে। তাহলে এখানে কি হচ্ছে, যে আমরা ধরে নিই এই যে প্রত্যেক কটার ক্রস সেকশনাল এরিয়া হলো a and this length is L1, this length is L2। ওকে, তাহলে the amount from n to p। তাহলে জিনিসটা কি হলো, আমাদের m থেকে n এর মধ্যে যতটা হিট ট্রান্সফার হবে n থেকে p এর মধ্যেও ঠিক সেম অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তাহলে কারণ কি, এখানে কোনো হিট স্টে করছে না বা থাকছে না। তাহলে m থেকে n এর মধ্যে আমাদের t টাইমে যে হিটটা যাচ্ছে দ্যাট ইজ q বাই t, এর ভ্যালু কি হবে,
K1, আচ্ছা এর কন্ডাক্টিভিটি K1, এর কন্ডাক্টিভিটি K2, তাহলে K1 A থিটা 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই L1, এটা হলো ফ্রম M to N, from N to P Q by T is equal to ওকে। আচ্ছা এবার কি হচ্ছে, এবার K2A ওকে ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি the value of theta is equal to K1A theta 1 by L1 minus K1A theta by L1 is equal to K2A theta by L2 minus K2A theta 2 by L2, ওকে। তাহলে আমাদের কি হবে, আমরা থিটাটাকে একদিকে নিয়ে যাই, বাকিগুলো অন্যদিকে নিয়ে যাচ্ছি, তাহলে K1A theta 1 L1 প্লাস K2A theta 2 L2 is equal to আমাদের কি আসছে K2A theta L2 প্লাস K1A theta L1, ওকে। আচ্ছা প্রতিটা দিক থেকে আমরা এটাকে কমন নিয়ে ক্যান্সেল করে দিলাম, ডাইরেক্ট ক্যান্সেল করে দিলাম এখানে, তাহলে আমি এখানে কি পাচ্ছি K1 theta 1 L1 প্লাস K2 theta 2 L2 is equal to theta। This is the value of theta। এই ভ্যালুটাকে, থিটার ভ্যালুটাকে আরেকটু অন্যভাবে লেখা যায়, সেটা হলো আমরা যদি এখানে L1 L2 কে এলসিএম নিয়ে নিই, তাহলে K1 theta 1 L2 প্লাস K2 theta 2 L1 ডিভাইডেড বাই, যদি L1 L2 কে কমন নিই, K2 L1 K1 ওকে। তাহলে এখান থেকে কি আসছে, this theta is equal to K1 theta 1 L2 K2 theta 2 L1 divided by L1 L2 তাহলে আমরা প্রথমে যখন ওই m to n আমরা যখন দেখেছিলাম, তখন আমাদের দিস q by t or h এর ভ্যালু কি ছিল, K1 A theta 1 minus theta divided by L1, তাহলে আমরা এই ইকুয়েশনে থিটার মান বসাই K1 A by L1 theta 1, the value of theta is equal to K1 theta 1 L2 K2 theta 2 L1 divided by K1 K2 L1 plus K1 L2। তাহলে কি আসছে K2 theta 1 L1 K1 L2 theta 1 minus K1 L2 theta 1 minus
K2L1 ওকে, তাহলে এটার এটাকে আমরা ক্যান্সেল করে দিই। তাহলে এটার এটাকে আমরা ক্যান্সেল করলে কি পাচ্ছি? আচ্ছা, দুটোতেই আমাদের K2 টার্মটা আসছে, ওটাকে আমরা কমন নিয়ে নিই। K2 টার্ম কমন, L1 কমন, তাই তো? তাহলে K1L1, K2 বাইরে চলে এলো, L1 বাইরে চলে এলো, উপরে থাকছে হচ্ছে θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই K2L1 প্লাস K1L2। তাহলে L1 ক্যান্সেল। ওকে, তাহলে আমাদের এখানে কি পড়ে থাকলো? আমাদের এখানে পড়ে থাকলো দিস H or Q বাই T এর ভ্যালু আমরা কি পাচ্ছি? এর ভ্যালু পাচ্ছি K1 K2A θ1 minus θ2 divided by K2L1 plus K1. Okay, this is the value of Q by T. আচ্ছা, নেক্সট আমরা যদি আগের ওই পিকচারটায় দেখতাম যে এখান থেকে এখানে আমাদের ছিল θ1 দ্যাট ইজ থিটা দ্যাট ইজ θ2, আমরা ধরে নিলাম এর আমরা যখন একটা ইকুইভ্যালেন্ট ছবি আঁকবো তখন সেখানে হলো এখানে একদিকে θ1 টেম্পারেচার, এদিকে θ2 টেম্পারেচার, এর ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট অফ হিট কন্ডাক্টিভিটিকে কে ধরে নিলাম, এর লেন্থটা তাহলে হয়ে যাবে L1 প্লাস L2, এর এরিয়াটা থাকবে A। তাহলে ইন দিস কেস ফর ইকুইভ্যালেন্ট কন্ডিশন আমাদের H বাই H is equal to Q by T এর ভ্যালু কি আসবে? K A θ1 minus θ2 divided by L1 plus L2। তাহলে by comparing 1 and 2 we get K1 K2A θ1 minus θ2 divided by K2L1 plus K1L2 is equal to Ka θ1 minus θ2 divided by L1 plus L2। এটা আর এটা ক্যান্সেল করে দিলাম, তাহলে আমার এখানে কি পড়ে থাকছে? A আর A ক্যান্সেল করে দিলাম, which gives us K1 K2 L1 plus L2 divided by K2L1 K1L2 is equal to K. This is the value of equivalent heat conductivity। আচ্ছা, এখানে আমি 1 আর 2 কে ডাইরেক্টলি কেন কম্পেয়ার করতে বললাম? কারণ যে অ্যামাউন্ট অফ হিট এখান থেকে এখানে যাচ্ছিল সেই অ্যামাউন্ট অফ হিট এখান থেকে এখানে যাচ্ছিল, এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ হিট পার ইউনিট টাইমে যখন ইকুইভ্যালেন্ট আমরা কোনো একটা কন্ডাক্টিভিটি হচ্ছে সেই টাইমেই তোমার সেম অ্যামাউন্ট অফ হিট যাচ্ছে, তার জন্য আমরা এটাকে লিখতে পারবো। ঠিক আছে, এবার এটাকে আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারি, সেটা হলো that is K is equal to L1 plus L2 K2L1 plus K1L2 divided by K1 K2। ঠিক আছে, K is equal to L1 plus L2 K2L1 K1 K2 K1L2 K1 K2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? this K is equal to L1 plus L2 ব্র্যাকেটের মধ্যে L1 by K1 plus L2 by K2। This is the value of তোমার থার্মাল ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি ইন কেস অফ সিরিজ কারেন্ট। ওকে, করব আমরা বের করব equivalent coefficient of thermal conductivity when slab join in parallel। ওকে, ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে আমরা ধরে নিলাম দেয়ার ইজ এ স্ল্যাব, এই স্ল্যাবটার ক্রস সেকশন এরিয়া হলো A1, হিট হলো Q, আর টোটাল T টাইমে
হিটটা কি হচ্ছে এই দিক থেকে এই দিক অব্দি ফ্লো করছে। দেয়ার ইজ অ্যানাদার স্ল্যাব, আচ্ছা এর থার্মাল কন্ডাক্টিভিটি হলো লেটস সে Q1। এখানে আরেকটা স্ল্যাব রয়েছে যার এরিয়া হলো E2, total heat flow through it is Q2 times T1 and thermal conductivity হলো K2 and the length of the both slab is L1। তাহলে for ফার্স্ট স্ল্যাবের জন্য H1 এর ভ্যালু কি হবে Q1 by T, that is Q মানে কি K1 A1। আচ্ছা আমরা ধরে নিই এই দিকের টেম্পারেচার হলো θ1 আর এই দিকের টেম্পারেচার হলো θ2, পুরো এই দিকটা, যেখানে θ1 is greater than θ2, θ1 θ2 থেকে বেশি বলে কি হচ্ছে হিট এই ডিরেকশনে ফ্লো করছে। ওকে, তাহলে H1 is equal to Q1 by T, that is Q not theta, Q1 by T, K1 A1 θ1 minus θ2 divided by L। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কিউ এর ভ্যালু θ1 প্লাস θ2 ইনটু এখানে একটা টি হতো ডিভাইডেড বাই টি, আরো ডিটেইলসে করলে এখানে বলা যাবে Q1 A1 θ1 minus θ2 divided by L, this is the value of H1। ওকে, তাহলে সিমিলারলি আমরা এখানে H2 এর ভ্যালু কি পাবো, H2 এর ভ্যালু হবে হচ্ছে Q2 by T, that is K2 A2 θ1 minus θ2 T divided by L all divided by T। তাহলে এখান থেকে আমার কি আসছে, এখান থেকে আমি পাচ্ছি H is equal to H is equal to T ক্যান্সেল করে দিই, K2 A2 θ1 minus θ2 divided by L, this is H। ওকে, H নয় আমরা H2। তাহলে এবার যখন এই দুটোকে আমরা প্যারালালি কানেক্ট করেছি তখন আমাদের ধরতে হবে there is a equivalent slab which have total area A1 plus A2, okay, and total Q1 plus Q2 amount of heat flow through it in T times, okay, and the length is also L1 and there is a temperature difference θ1 θ2 where θ1 is greater than θ2। This is the scenario of equivalent কোএফিসিয়েন্ট যখন আমরা বের করতে চাইবো তখন তার জন্য যে ডায়াগ্রামটা হবে সেটা, আর আমরা ধরে নেব ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট অফ হিট কন্ডাক্টিভিটি ইজ কে। তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি যে ফর ইকুইভ্যালেন্ট কে এর জন্য আমাদের ইকুয়েশনটা কি হবে, H is equal to H1 plus H2, that is Q1 plus Q2 divided by T। আচ্ছা, এবার আমাদের টোটাল Q1 plus Q2 এর ভ্যালু কি হচ্ছে, আমাদের K এরিয়া এখানে হচ্ছে A1 plus A2, টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে θ1 minus θ2, T divided by L whole divided by T। তাহলে আমরা এই টি ক্যান্সেল করি, এর ভ্যালু আসছে K A1 plus A2 θ1 minus θ2 divided। ওকে, আচ্ছা এবার যেটা হচ্ছে যে আমাদের this H আমরা এখানে লিখেও দিয়েছি, this H is equal to কি হচ্ছে H1 plus H2। তাহলে আমরা H এর জায়গায় ভ্যালু বসাই, K A1 plus A2 θ1 minus θ2 divided by L is equal to K1 A1 θ1 minus θ2 divided by L plus K2 A2
θ1 minus θ2 divided by L. ওকে, তাহলে এবার আমাদের কি করতে হবে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে in both side we get common θ1 minus θ2. তাহলে θ1 θ2 কমন নিলে আমরা এখানে কি পাচ্ছি, আচ্ছা θ1 minus θ2 by L কমন নিয়ে এখানে পাচ্ছি k a1 plus a2. ওকে, আর এদিকে আমার কি আসছে, এদিকে আমার হচ্ছে θ1 minus θ2 by L কমন নিলে পাচ্ছি হচ্ছে k1 a1 plus k2. তাহলে এটা ক্যান্সেল করে দিই, তাহলে এটা ক্যান্সেল করে দিলে আমরা কি পাবো, k is equal to k1 a1 plus k2 a2 divided by a1 plus a2. This is the value of equivalent of coefficient of thermal conductivity in case of parallel combination. ঠিক আছে, এখানে একটা স্পেশাল কেস যেটা হয় সেটা হচ্ছে if a1 is equal to a2, মানে আমরা যে দুখানা স্ল্যাব ইউজ করেছিলাম সেই স্ল্যাব দুটোর যদি এইখানের এরিয়াটা দিস এরিয়া ইজ ইকুয়াল, দেন আমাদের এই k এর ভ্যালু আসবে k1 into a plus k2 into a divided by a plus. ওকে, তাহলে k is equal to a কমন নিলে k1 plus k2 divided by 2a. If we cancel a and a, we get k equal to k1 plus k2 divided by 2. This is the equivalent thermal conductivity. Chalo, next is uses of and bad conductor in daily life. Okay, প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে ওই যে রান্নার যে জিনিসপত্রগুলো হয় সেগুলো যে কুকিং ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো কি হয়, সেগুলো আমরা যে কুকিং যে পটটা হয় অ্যাকচুয়াল পট, এই যে অ্যাকচুয়াল পটটা কি হয়, এটা কিসের তৈরি হয়, মেটাল। কেন মেটালে তৈরি হয়, যাতে এই বাইরে থেকে হিটটা এর মধ্যে ভালোভাবে যেতে পারে। আর এই যে যে জায়গাগুলো আমরা ধরে থাকি এইগুলো কিসে তৈরি হয়, উড। কেন উডে তৈরি হয়, কারণ এটা নন কন্ডাক্টিং, এটা ধরলে আমাদের গরম লাগবে না। ওকে, নেক্সট হচ্ছে আমরা যদি দেখি যে তোমার ইন উইন্টারে আমরা কি করি, উইন্টারে আমরা স্পেসিফিক্যালি উলেন ক্লথ পরি। কেন উলেন ক্লথ পরি, তার কারণ হচ্ছে এই যে উলেন ক্লথের মধ্যে যে আমরা যে উলস গুলো ইউজ করি তার মাঝে যে গ্যাপ গুলো থাকে, এখানে কি থাকে, এখানে এয়ার আটকে থাকে। ওকে, এটা হচ্ছে, এটাকে আমরা ধরতে পারো লেটস সে 10,000 টাইমস জুম করলাম, তাহলে এই যে উলেনের মাঝখানে যে গ্যাপ গুলো এখানে এয়ার থাকে। এয়ার কি, এয়ার ইট ইজ আ অ্যাকচুয়ালি নন কন্ডাক্টিং বা নন কন্ডাকশন অফ হিট। তাহলে কি হয়, এই বাইরে থেকে যে ঠান্ডাটা সেটা ভিতরে ঢুকতে পারে না, আর আমাদের গায়ের যে টেম্পারেচার থাকে সেটা বাইরে আসতে পারে না। ওকে, এই ক্লাসে আমরা যেটা করব সেটা হলো কনভেকশন। ওকে, আচ্ছা, প্রথমে কনভেকশনে কি হয় সেটা দেখা যাক। কনভেকশনে হচ্ছে আমরা ধরে নাও যে দেয়ার ইজ সাম ওয়াটার। ওকে, আমরা এখানে হিট দিলাম, হিট দিতে কি হবে, এখান থেকে যে ওয়াটার পার্টিকেল গুলো আছে সেগুলো হিটেড হয়ে উপরের দিকে উঠে যাবে। ওকে, তাহলে যদি হিটেড পার্টিকেল গুলো উপরের দিকে উঠে যায়, এইখানে কি হবে, দেয়ার ইজ আ ভ্যাকেন্ট প্লেস তৈরি হবে। যখনই ভ্যাকেন্ট প্লেস তৈরি হবে, এই উপরের দিকে যে কোল্ড ওয়াটার গুলো আছে সেগুলো এই ভ্যাকেন্ট প্লেসটাকে ফুলফিল করার জন্য নিচের দিকে নেমে আসবে। ওকে, আফটার দ্যাট দে আর অলসো হিটেড, এবারে হিটেড হয়ে কি হবে, উপরে উঠে যাবে। তারপরে কি হবে, তারপরে আবার উপরের থেকে যে ঠান্ডা অর কম্পারেটিভলি কোল্ড ওয়াটার আছে তারা নিচের দিকে নামবে। ঠিক আছে,
এইভাবে পুরো প্রসেসটা চলবে। লেটস সে এখানে প্রথমে হয়তো যেগুলো ওয়াটার ছিল সেটা লেটস সে 25°C, নিচের যে ওয়াটার গুলো কিছুটা হিটেড হয়ে উপরে উঠে গেছে তারা হয়তো 30, আবার উপর থেকে নিচে এসে 30° টেম্পারেচার হয়ে উপরে উঠলো। হয়তো একটা টাইমে দেখা গেল পুরো ওয়াটারটা টেম্পারেচারে 30°। আমরা কি করছি, আমরা এইটাকে 100° অব্দি নিতে যাচ্ছি। এবার যেখানে নিচে যখন এই 30° টেম্পারেচারের ওয়াটার গুলো এলো তারা 35° হয়ে হয়তো উপরে উঠলো, তখন নিচের যে 30° গুলো তারা আবার নিচে এলো, তারা আবার 35° হয়ে উপরে উঠলো। এইভাবে কি হবে, প্রসেসটা চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকে বলে হলো কনভেকশন। আচ্ছা আমাদের কি হলো, এই কনভেকশনের বেশ কিছু ন্যাচারাল এক্সাম্পল আছে। যেমন ফার্স্ট এক্সাম্পল হলো, সেটা হলো, আচ্ছা এটাকে বলা হচ্ছে সি ব্রিজ। ওকে, এটা কি, এটা হচ্ছে এই সি ব্রিজ কখন দেখতে পাওয়া যায়, সেটা হলো ডিউরিং ডে টাইম। ডে টাইমে কি হয়, ডে টাইমে হচ্ছে আমাদের এই ধরো এটা হচ্ছে ওয়াটার, আর এটা হলো স্যান্ড। ঠিক আছে, প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে ডিউরিং ডে টাইমে এখানে কি হলো, হয়তো সান থেকে হিট এলো, হিট আসার পরে কি করে, এই যে স্যান্ডটাকে দা এয়ার নিয়ার টু স্যান্ড, এই যে স্যান্ডের কাছে যে এয়ারটা থাকে সেই এয়ারটা কি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। কিন্তু আমাদের এই যে ওয়াটার সারফেসের উপরের যে এয়ার থাকে সেগুলো সাধারণত হিট হতে টাইম লাগে। এবার কি হলো, এটা হিট হওয়ার পর এই যে এয়ারটা সেটা উপরের দিকে উঠে গেল। ওকে, তাহলে কি হলো, দেয়ার ইজ আ ভ্যাকেন্ট প্লেস, এখানে একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি হলো। তখন কি হয়, এই যে সির দিক থেকে এয়ার গুলো আমার এই ভ্যাকেন্ট প্লেসটাকে ফুলফিল করার জন্য চলে আসে। তাহলে এখানে হট যে এয়ার সেটা উপরে উঠে গেল, সি এর দিক থেকে এলো কি আমাদের কোল্ড এয়ার, কোল্ড এয়ার এসে এই জায়গাটাকে ফুলফিল করলো, আবার হট হলো উপরে উঠে গেল। সেইভাবে কি হয়, সারাদিন ওই সি টু ল্যান্ডের দিকে সারাক্ষণ এই কোল্ড এয়ার আসতে থাকে। এর জন্য কি হয়, আমরা যে সি বিচ বা তার কাছে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা খুব মানে খুব ঠান্ডাও হয় না, খুব গরম হয় না, দিনের বেলাও খুব বেশি গরম হয় না, ডিউ টু দিস সি বিচ। আর ঠিক এর উল্টো ব্যাপারটা হলো ল্যান্ড ব্রিজ। ও সরি, বি আর ডবল ই জেড, স্পেলিং মিস্টেক। এটা কি হয়, এটা হয় এট নাইট। এট নাইট কি হয় আমাদের, লেটস সে দেয়ার ইজ আ সি, আর এটা কি স্যান্ড। এবার কি হয়, রাত্রিবেলা আমাদের এই যে যে স্যান্ডের যে নিয়ারেস্ট যে এয়ার গুলো সেগুলো কি হয়, খুব তাড়াতাড়ি কোল্ড হয়ে যায়। আর সি এর উপরের যে এয়ার গুলো থাকে তারা জেনারেলি হট থাকে, গরম থাকে। সেখানে কি হয়, এইখানের যে হট এয়ার গুলো এরা উপরের দিকে উঠে যায়। উঠে যাওয়ার পর কি হয়, এখানে দেয়ার ইজ আ ভ্যাকেন্ট প্লেস, এই ভ্যাকেন্ট প্লেসটা ফুলফিল করার জন্য এই সি এর দিক থেকে বেশ কিছু উইন্ড, এই সরি স্যান্ডের দিক থেকে টুয়ার্ডস দ্য সি কি হয়, আমাদের ঠান্ডা হাওয়াটা যায়। এটাকে বলে কি, ল্যান্ড ব্রিজ। ওকে, চলো নেক্সট। এরপরে কি, এরপর হলো রেডিয়েশন। রেডিয়েশনটা কি, যে প্রসেসে হিট ট্রান্সফার উইথাউট এনি মিডিয়াম, এটাকে কি বলে, রেডিয়েশন। তাহলে যেমন আমাদের যে সান থেকে যে আমাদের আর্থ অব্দি যে হিট আসে, এই হিটটা কি হয়, দেয়ার ইজ নো মিডিয়াম, কারণ এখানে একটা ভ্যাকেন্ট প্লেস আছে। তাহলে এই ভ্যাকেন্ট প্লেসের মধ্যে থেকেও যে হিটটা ট্রান্সফার হয় সেটাকে বলা হলো রেডিয়েশন। ওকে, এরপর
কোনো একটা বডি থেকে যে এনার্জি রেডিয়েট হবে, the energy radiate from the body, এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার ওয়ান, এটা ডিপেন্ড করে নেচার অফ বডি। আর নাম্বার টু, এটা ডিপেন্ড করে দ্য টেম্পারেচার অফ বডি। যে বডি থেকে রেডিয়েট হচ্ছে হিট, তার টেম্পারেচার কত, তার কি নেচার, তার উপর এই রেডিয়েট এনার্জিটা ডিপেন্ড করে। এরপরের টপিকটা হলো যে ইফ আ হিট ইজ ফল অন বডি, যদি কোনো বডির উপর হিট ফল করে তাহলে কি কি হতে পারে? সেটা হলো, এক নম্বরে সেটা হতে পারে সে হিটটাকে রিফ্লেক্ট করতে পারে। ওকে, নাম্বার টু, সে কি করতে পারে, হিটটাকে নিজের মধ্যে দিয়ে ট্রান্সমিট করে দিতে পারে। ওকে, আর নাম্বার থ্রি যেটা করতে পারে, সেটা হিটটাকে সে অ্যাবজর্ব করে দিতে পারে। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে কোনো একটা বডি থেকে যে আমাদের কিউ অ্যামাউন্ট অফ হিট ফল অন বডি। তাহলে কি হলো, আমরা যদি ধরে নিই যে Q1 টা কি হলো, রিফ্লেক্ট করে গেল, Q2 অ্যামাউন্ট কি হলো, ট্রান্সমিট করে গেল, এন্ড Q3 অ্যামাউন্ট কি হলো, অ্যাবজর্ব করে গেল। তাহলে টোটাল কি হবে, দিস Q ইজ ইকুয়াল টু হবে Q1 প্লাস Q2 প্লাস Q3। ওকে, এবার হতে পারে যে কোনো একটা বডি হয়তো হিটকে রিফ্লেক্ট করে না, তাহলে সেখানে Q1 এর ভ্যালু 0। কোনো একটা বডি হতে পারে ওরা হিটকে ট্রান্সমিট করে না, তাহলে Q2 এর ভ্যালু 0। কোনো একটা বডি হতে পারে যে হিটকে অ্যাবজর্ব করে না, দেন Q3 এর ভ্যালু আমার হবে হচ্ছে 0। এবার আমরা যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটায় কি করছি, আমরা পুরো ইকুয়েশনটাকে Q দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে Q বাই Q is equal to কি হচ্ছে Q1 বাই Q, Q2 by Q plus Q3। ওকে, তাহলে this is 1 is equal to কি হচ্ছে Q1 by Q plus Q2 by Q plus Q3 by। ওকে, এবার this Q1 by Q is called reflectance, এইটাকে বলে হলো রিফ্লেক্টেন্স। এই রিফ্লেক্টেন্স এর ভ্যালুকে আমরা স্মলার দিয়ে ডিনোট করি। ওকে, this Q2 by Q is known as transmitted, এটাকে আমরা ডিনোট করি T দিয়ে, and this Q3 by Q is called absorbance, এটাকে আমরা ডিনোট করি A দিয়ে। ওকে, তাহলে আমাদের এই ইকুয়েশনটা আলটিমেটলি এসে কি দাঁড়ালো, যে 1 is equal to R plus T plus A. This is the equation. This is the equation. ওকে, আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো এমিসিভ পাওয়ার। ওকে, তাহলে এমিসিভ পাওয়ার জানার আগে জানতে হবে যে হোয়াট ইজ এমিশন। এমিশন কাকে বলে? ধরে নাও যে দেয়ার ইজ আ বডি এ, এর টেম্পারেচার হচ্ছে লেটস সে T1 ডিগ্রি সেলসিয়াস, and the temperature of surrounding T ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার যদি আমাদের এই T1 is greater than T হয়, দ্যাট ইজ সারাউন্ডিং এর টেম্পারেচারটা আমাদের বডির টেম্পারেচারের থেকে কম হয়, বা বডি টেম্পারেচারটা সারাউন্ডিং এর টেম্পারেচারের থেকে বেশি হয়, দেন দেয়ার ইজ আ হিট রেডিয়েটেড। ওকে, তাহলে কি হবে, তাহলে হিট কন্টিনিউয়াসলি radiated.
ওকে, এই যে কন্টিনিউয়াসলি যে হিট রেডিয়েটেড হচ্ছে, দিস ইজ কল্ড এমিশন। ওকে, এবার আমাদের এই এমিশন কিসের কিসের উপর ডিপেন্ড করে? দিস এমিশন is mainly depend on the nature of body. ওকে, তাহলে এই নেচার অফ বডির উপর কি হচ্ছে? আমাদের এমিশন ডিপেন্ড করছে। এরপরে যেটা আসে সেটা হলো এমিসিভ পাওয়ার। তাহলে এমিসিভ পাওয়ার হলো টোটাল অ্যামাউন্ট অফ হিট emitted per unit area per unit time. Okay, this is called the emissive power. Okay, এবারে আমরা যদি এখন বের করতে চাই ইউনিট অফ এমিসিভ পাওয়ার, আমাদের এমিসিভ পাওয়ারের ইউনিট কি হবে? ঠিক আছে, তাহলে আমরা এই যে এমিসিভ পাওয়ার মানে কি বললাম? যে টোটাল এনার্জি radiated বা emitted from unit area and unit time. তাহলে এমিসিভ পাওয়ারের ইউনিট মানে হবে in unit of energy divided by unit of area into unit of, okay, unit of energy joule, unit of area meter square, এটা হলো সেকেন্ড। তাহলে জুল মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড টু দি পাওয়ার -1, this is called this is the unit of emissive power. Next topic is spectral emittive power. What is the spectral emittive power? আগের কনসেপ্টটা দেখা যাক। এর কনসেপ্টটা হলো যখন আমাদের কোনো হিট এমিটেড হয়, হিট এমিটেড হওয়ার সময় কি হয়? দেয়ার ইজ আ ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থে কি হয়? হিটটা এমিটেড হয়। এবার আমরা ধরে নিলাম বা স্পেকট্রাল এমিসিভ পাওয়ারকে আমরা কিভাবে ডিফাইন করব? যে যখন প্রথমে হিট হয়তো আমাদের এমিট হচ্ছিল সাম ল্যামডা ওয়েভলেন্থে, পরে হয়তো সেটা চেঞ্জ হয়ে ল্যামডা প্রাইম বা কিছু হয়েছে। আমরা এই যে স্পেকট্রাল এমিসিভ পাওয়ারকে ডিফাইন করব অ্যামাউন্ট অফ এনার্জি radiated per unit time per unit area per unit wavelength, যার রেঞ্জ হলো ল্যামডা। আমরা অ্যাকচুয়ালি ল্যামডা প্লাস হাফ থেকে ল্যামডা মাইনাস হাফ এই ওয়েভলেন্থের মধ্যে আমরা যে রেডিয়েটেড এনার্জি পার ইউনিট টাইম পার এরিয়া পাবো, এটাকে আমরা বলবো হচ্ছে স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। এরপরে আমরা যেটা করবো সেটা হলো ইউনিট অফ স্পেকট্রাল এমিসিভ পাওয়ার বের করবো। তাহলে ইউনিট অফ স্পেকট্রাল এমিসিভ পাওয়ার কি হবে? ইউনিট অফ এনার্জি divided by unit of area into unit of time into unit of wavelength. ওকে, তাহলে এর ভ্যালুটা কি আসবে? জুল মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স সেকেন্ড পার অ্যামস্ট্রম। তাহলে জুল মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড টু দি পাওয়ার -1 অ্যামস্ট্রম টু দি পাওয়ার -1। ওকে, এরপরে আমরা ধরে নিই যে লেট
at wavelength lambda, the spectral emissive power is okay. এবার আমরা জানতে চাইছি we want calculate the total emissive power. তাহলে এবার আমাদের এই টোটাল এমিসিভ পাওয়ার কি হবে? টোটাল এমিসিভ পাওয়ারকে আমরা যদি লেটস সে ডিফাইন করি ই দিয়ে, সেই ই এর ভ্যালু হবে ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার ল্যামডা, and there is an experimental result that the emissive power of a black body depend on the temperature of body. তাহলে দ্যাট ইজ এখানে ক্যাপিটাল ই ইকুয়াল টু কি হয়? সাম কনস্ট্যান্ট টি টু দি পাওয়ার 4। এরপরে আমরা নতুন একটা টার্ম ডিফাইন করব যার নাম হচ্ছে এমিসিভিটি। এমিসিভিটি এমিসিভিটিটা কি? এমিসিভিটিটা হলো the ratio of total emitted or radiated power of a body and the total emitted or radiated power of a black. ওকে, আমরা এটাকে ডিফাইন করি এমিসিভিটিটাকে দিস epsilon is equal to E divided by capital. Okay, small e হচ্ছে কি the total radiated power of a body and the capital E is total radiated power of a black body. Okay, হলো যে spectral absorption power. ওকে, এটা নিয়ে আমরা ডিসকাস করব। এটার মানে হলো যে অ্যামাউন্ট অফ এনার্জি absorbed by a body in a particular wavelength lambda. This is called the spectral absorption power. Okay, chalo next the most important topic is black body বা perfectly black body. এই যে perfectly black body, this is a concept. Okay, there is no body which is perfectly black. Okay, এটা একটা concept just. Perfectly black body কি? Perfectly black body হলো এমন একটা body which absorbs all the energy বা all the radiation falling on it. তাহলে body is called
if all the radiation fall on it absorbed by that body. ওকে, তাহলে কোনো বডির উপর যাই রেডিয়েশন পড়ুক না কেন সেই বডিটা যদি সেই রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয়, we can call it the perfectly black body. In this case the absorption power A is equal to 1 for a perfectly black body. Chalo, next is the Wien's law. Wien's lawটা কি? Wien's lawটা হলো যে আমরা যদি কোনো একটা পারফেক্টলি ব্ল্যাক বডির lambda versus e lambda emission power এর আমরা যদি গ্রাফ ড্র করি, we will see that the graphs are look like that. Okay, this is this is some temperature T1, this is some temperature T2, this is some temperature T3. We get the peak. Okay, তাহলে এখানে এটাকে আমরা ধরলাম lambda 1, lambda 2, lambda 3. তাহলে according to the Wiens that this temperature T1 into lambda 1 is equal to T2 into lambda 2 is equal to T3 into lambda 3. ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পাচ্ছি হচ্ছে কোনো পারফেক্টলি ব্ল্যাক বডির জন্য the wavelength and the absolute temperature এদের মাল্টিপ্লিকেশনটা কি হবে? কনস্ট্যান্ট হবে, that is T1 lambda 1 equal to some p. This is the Wien's law. Okay, next is Stephen's law. What is Stephen's law? Stephen's law is said that the total radiated or emitted power of a black body is proportional to the it's called Stephen's coefficient. Okay, চলো নেক্সট। এরপরের টপিক হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নিউটনস ল অফ এই নিউটন ল অফ কুলিংটা কি? নিউটন ল অফ কুলিংটা হলো when a body is cooling then the rate of is proportional to the difference between the temperature of a body and the temperature of surrounding. ওকে, চলো নেক্সট আমরা ধরে নিই যে ওটা রিপিট আছে যে
temperature of a body is T and the temperature of surrounding is T naught. তাহলে আমাদের this delta Q by delta T is proportional to কি হবে T minus T. Okay, এবার we know from the previous chapter is dq is equal to কি হয় m is delta T. তাহলে from equation 1 and equation 2 what we get that m is delta T by dt is equal to T minus T naught. Okay, not T minus the T naught, this is K T minus T naught. And there is a heat loss, so we can write this minus dq. And এই k টা হলো কি proportionality constant. Actually dq by dt is equal to k t minus t. এবার আমরা এখান থেকে কি পাচ্ছি delta q by delta t, not small t. তাহলে আমরা পাবো m is delta t equal to k dt t minus t naught. ঠিক আছে, তাহলে আমি যদি ms টাকে ওদিকে নিয়ে যাই তাহলে ডেল্টা t equal to minus k by ms dt t minus t naught. ওকে, এখান থেকে আমরা পাচ্ছি ডেল্টা t by t minus t naught is equal to minus k ms delta. এবার আমরা k টা কি ছিল proportionality constant, m and s is also constant for a body. তাহলে আমি এটাকে ধরে নিতে পারি delta t by t minus t naught is equal to some capital K dt. Okay, তাহলে এখানে this capital K is equal to আমাদের একটা small k লেখা উচিত ছিল, small k by s. ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে কি করব ইন্টিগ্রেটিং বোথ সাইড। আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করে পাবো log of t minus t naught equal to kt plus some integrating constant c. ওকে, তাহলে এটাকে আমরা যদি এক্সপোনেনশিয়াল নিয়ে যাই তাহলে কি পাবো t minus t naught is equal to e to the power kt plus c. Okay, so here we get this t minus t naught is equal to e to the power kt into e to the power c. আমরা e to the power c এর ভ্যালুটাকে ধরে নিতে পারি this e to the power kt t prime minus t naught, that is t minus t0 equal to t prime minus t0 e to the power kt. This is the Newton's law of cooling. No, there is a minus, এখানে একটা মাইনাস ছিল তো, যা একটা মাইনাস ছিল, there is a minus, তাহলে e to the power minus kt. Okay, এখানে দেখা যাক যে ফার্স্ট প্রবলেম কি বলেছে, the two metal are joined in series, one conductivity is 3 unit, another conductivity is 5 unit, then the equivalent of thermal conductivity. Okay, তাহলে যখন এটা সিরিজে আছে থার্মাল কন্ডাক্টিভিটি k ইকুয়াল টু কি হয় 2k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2, তাহলে এখানে কি হবে 2 into 3 into 5 divided by 3 plus 5, that is 2 into 3 into 5 divided by 8, 4, 15 by 4, তাহলে 3.75. চলো next question is the two metal are joined in parallel,
One's thermal conductivity is 6 unit, another is 7 unit. What is the equivalent thermal conductivity? তাহলে এখানে k equal to কি হয় k1 plus k2, তাহলে which gives us 6 plus 7, that is 13. Okay, চলো next. Okay, number 3 question is the two vessel A and B made of different material but having identical shape, size and the wall thickness are filled with ice and kept at the same place. আচ্ছা ঠিক আছে, তার মানে কি হলো দুটোকে সেম প্লেসে রাখা হয়েছে, মানে দুদিকে টেম্পারেচার ডিফারেন্স সেম, এদের বলে দিয়েছে যে সেম মেটাল দিয়ে তৈরি, আইডেন্টিক্যাল সেম, মানে থিকনেস এন্ড দ্য লেন্থ অফ দ্য ভেসেল আর অলসো সেম. ওকে, the ice melt at the rate of athogram and athogram respectively. Assume the heat of both vessels through the wire only. আচ্ছা, calculate the ratio of their thermal conductivity. আচ্ছা, তাহলে আমরা কি জানি Q is equal to Ka theta 1 minus theta 2 T by D. তাহলে এই কিউর জন্য কি হচ্ছে, বরফ গলছে মানে বরফ m into s. তাহলে আমরা এখানে কি পাবো, যেখানে m হচ্ছে m হচ্ছে the mass of the ice and the s is the latent heat. Okay, latent heat of melting of ice. তাহলে এখান থেকে আমরা যদি ডাইরেক্ট বের করি যে কি পাবো, q1 by q2 is equal to k1 a theta 1 minus theta 2 t by d divided by k2 a theta 1 minus theta 2 t by d. Okay, which is equal to কি হবে m1s. কেন আমি a theta 1 t d টা ইকুয়াল কেন, কারণ এখানে সেগুলো সব গিভেন রয়েছে তৈরি করে, তাহলে a ক্যান্সেল, এটা 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 এটা, তাহলে আমি কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে k1 by k2 is equal to m1 by m2. তাহলে এখান থেকে কি আসছে, তাহলে k1 by k2 is equal to কি হবে 100 by 150, that is 2 by 3. চলো নেক্সট, 4 নম্বর কোশ্চেন, the length of a rod of aluminum is 1 meter. তাহলে আমি এখানে প্রথমে কি পেলাম, আমরা যেখানে d বলি, d এর ভ্যালু হলো 1 মিটার, and the area is 10 meter square. তাহলে এর ভ্যালু কি 10 মিটার স্কয়ার, kept at temperature at 250 and 50 degree Celsius. তাহলে আমার theta 2 minus theta 1, that is 250 minus 50, that is 200. How much heat will flow for 1 second? তাহলে small t এর ভ্যালু কি 1 second. যেখানে k এর ভ্যালু কি বলেছে 2 into 10 to the power minus 1 কিলোজুল সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস, তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে 2 into 1000 into 10 to the power minus 1 joule second inverse meter inverse degree celsius to the power minus 1, তাহলে 200 জুল. আর এখান থেকে আমি কি পাচ্ছি, ফর্মুলা হচ্ছে এত জুল. ওকে, চলো নেক্সট. Next is how much ice is melted by 2 into 10 to the power 4 joule of heat. heat লেখা উচিত ছিল heat where the heat of fusion of water is এত, তাহলে q এর ভ্যালু কি বলেছে 2 into 10 to the power 4, latent heat কত 300 into 10 to the power 3. তাহলে আমরা কি জানি q equal to ml, that is m is equal to q by l, 2 into 10 to the power 4 divided by 300 into 10 to the power 3. 0.4 kg. চলো নেক্সট,
three cylindrical rod A, B, C of equal length and equal diameter are joined in series are shown. Their thermal conductivity 2K, K and 0.5K. তাহলে আমাদের এর থার্মাল কন্ডাক্টিভিটিটা কি বলে দিয়েছে 2K, K and 0.5K. ওকে, তাহলে বলেছে at steady state calculate the θ1 and θ2. তাহলে আমাদের কি হবে যে heat flow through A is equal to কি হবে heat flow through B is equal to কি হবে heat flow through C. তাহলে আমাদের এখানে কি হবে 2K A theta এখানে 100 minus θ1 T divided by D is equal to heat flow through B কি হবে K A θ1 minus θ2 divided dt is equal to কি হবে তাহলে আমি এখানে কি পেলাম 2 into 100 minus θ1 is equal to θ1 minus θ2 is equal to 0.5 into θ2. ওকে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি হচ্ছে যে 100 minus θ1 is equal to আচ্ছা ওটা পরে করছি। তাহলে প্রথমে আমরা যেটা পাবো θ1 minus θ2 is equal to 0.5 θ2. তাহলে θ1 equal to 1.5 θ2. This is the first equation. তাহলে সেকেন্ড আমরা কি পাবো সেকেন্ড এখানে আমরা পাবো যে 2 into 100 minus θ1 is equal to 0.5 θ2. তাহলে 2 into 100 minus 1.5 θ2 is equal to 0.5 θ2. তাহলে এটা কত হচ্ছে 200 minus 3 θ2 0.5 θ2. দুশো বাই 3.5. তাহলে এটা হলো θ2 এর ভ্যালু, θ1 এর ভ্যালু কি হবে 200 3.5 বাই 1.5 in 7. তাহলে কত হচ্ছে 600 বাই 7. আর এটাকে আমরা 200 বাই 35 করে দিই 400.57. এটা হচ্ছে 400 বাই 7 আর এটা হলো আমাদের 600 বাই 7 ডিগ্রি সেলসিয়াস চলো নেক্সট the wavelength come from the sun is 4750 Armstrong and the wind constant is 2.9 into 10 to the power 3 millicoulomb millikelvin. Then what is the temperature of the sun? আমরা কি জানি lambda m into t equal to constant b. তাহলে t equal to কি হবে b by lambda m, that is 2.9 into 10 to the power 3. থাকছে ডিভাইডেড বাই আমার হচ্ছে 4750 into 10 to the power minus 10. Okay, so if we calculate it, it gives us 6105 Kelvin. Okay, চলো তাহলে আজকের এই ক্লাসটা শেষ, এই সিরিজ শেষ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যাচের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নিও ফর অ্যাডমিশন। চলো টাটা বাই, নেক্সট ক্লাসে দেখা হবে।